চোখের জলে ভাসছে সরকারি চাকরিহারা চাকরিজীবীরা। চাকরি চলে গেল 25,753 জনের। মুখ্যমন্ত্রী দায়ী করছেন সিপিএম এবং বিজেপিকে, পাল্টা পথে নামলেন সিপিএম। কি বলছেন সিপিএম নেতৃত্ব শোনাবো। প্রথম কথা বলবো, মুখ্যমন্ত্রী দায়ী। এই গোটা ব্যবস্থাটার জন্য প্রধান কারিগর হিসেবে যদি কাউকে চিহ্নিত করতে হয়, তিনি আর কেউ নন, এ রাজ্যের সরকারের 1 নম্বর ব্যক্তি যিনি মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি এখন যদি বলেন যে আমি জানি না স্কুল সার্ভিস কমিশন কি করেছে, স্কুল সার্ভিস কমিশন স্বশাসিত সংস্থা, এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। উনি জানতেন কি হচ্ছে, আগাগোড়া এই দুর্নীতি কিভাবে হয়েছে, তার চেহারা কি, প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতি কতটা শেকড় গেড়েছে, এ সবটা মুখ্যমন্ত্রী জানা। যে কারণে দুর্নীতিকে আড়াল করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে সব নামি দামি উকিলদের হাইকোর্টেও দাঁড় করানো হয়েছে, সুপ্রিম কোর্টেও দাঁড় করানো হয়েছে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? আজকে নিয়ে 14 বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে। সিপিআইএম এর আমলে যদি একটাও চাকরি এরকম হয়ে থাকে, তাহলে তারা তদন্ত করে ধরলেন না কেন? সরকারের তদন্ত করার তো যাবতীয় ব্যবস্থা আছে। আজকে এই 25,752 জন ছেলে মেয়ের চাকরি চলে যাওয়ার পর তার মনে হয়েছে যে সিপিএম এর আমলে চিরকুটে চাকরি হয়েছে। যদি চিরকুটে চাকরি হয়েও থাকে, তার মানে কি তার অধিকার তৈরি হয়েছে এইভাবে দুর্নীতির মধ্যে দিয়ে এই চাকরি দেওয়ার? তিনি বারবার আদালত বলেছে, বারবার 2 বছর সময় পেল, শুধুমাত্র এইটা আদালত বলেছিল যে চিহ্নিত করো কারা দুর্নীতির মধ্যে দিয়ে চাকরি পেয়েছে, কারা মেধার ভিত্তিতে পেয়েছে। তারা তো করলো না সেটা। লাভের মধ্যে হলো কি, মেধাবী যোগ্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও একটা চরম শাস্তির মুখে পড়লো। আমরা এই শাস্তির পক্ষে নই। যারা মেধাবী যোগ্য আমরা তাদের পাশে। এই গোটা ব্যাপারটাই হচ্ছে মিথ্যা। গোটা ব্যাপারটা তাদের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আড়াল করার জন্য আবার একটা মিথ্যার জাল বুনছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ধিক্কার জানাই তাকে। তার কালকেই বলা উচিত ছিল যে এই অপরাধ স্বীকার করে নিচ্ছি, এখন কিভাবে এর মোকাবিলা করা যায় তার জন্য সরকারিভাবে আমরা দেখব। এই কথা যদি বলতেন তাও বুঝতাম। যেখানে আদালত বলছে যে এই অপরাধের কোনো সীমা পরিসীমা নেই। অবাক হয়ে যায়। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এইসব কুরুচিকর মন্তব্যের কোনো উত্তর দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে, বিকাশ বাবুই হন আর ফিরদৌস শামীমই হন, ওরা কিন্তু লড়াইটা লড়ছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়ার দাবিতে। বিকাশ বাবুদের লড়াই এদের চাকরি বাতিলের জন্য ছিল না। এটা এসেছে একই সাথে এই দুর্নীতি যখন একের পর এক প্রকাশ হয়েছে, সিবিআই তদন্তের কথা বলা হয়েছে, প্রাক্তন বিচারপতি বাগকে নিয়ে কমিটি হয়েছে, বাগ কমিটি রেকমেন্ডেশনও গেছে কোর্টে। এই সমস্তটাকে গতকাল মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন। এড়িয়ে গিয়ে দায় চাপিয়ে দিচ্ছেন সিপিএম এর ওপর, দায় চাপিয়ে দিচ্ছেন বিজেপির ওপর। গতকাল আপনাদের মনে আছে, আপনারা বারবার বলছেন গতকালের মুখ্যমন্ত্রীর বক্তব্য হিসাবে, মুখ্যমন্ত্রী গতকাল কি বললেন? আমার মনে আছে 2016 সালে কারা ছিলেন পূর্ব মেদিনীপুরে, তারা কিভাবে দিয়েছেন চাকরি, সেই রেকর্ড আমার কাছে আছে। তার মানে কি স্বীকার করে নিলেন? চাকরি ওইভাবে দেওয়া হয়েছে যেটা আদালত বলেছে। যদি মুখ্যমন্ত্রী তা জানেন তাহলে কেন বলছেন আমি জানি না? স্কুল সার্ভিস কমিশন জানে, ওনার কাছে রেকর্ড আছে, তিনি নিজেই বলছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যকে যদি ভাগ ভাগ করে আপনারা দেখেন, তাহলে মূল অপরাধী কে এটা চিনতে দেরি হওয়ার কথা না। এটা সবটাই তৃণমূলের মিডিয়া সেলের তৈরি। আমি জানি না বিজেপির আইটি সেল এর সাথে যোগ হয়েছে কিনা, কারণ এই গোটা ব্যাপারটাতে বিজেপির যে বড় বিরাট কিছু প্রতিবাদের জায়গা আছে তা না, কারণ মমতা দেবীর পেছনে আছে স্বয়ং বিজেপির পরিচালক শক্তি আরএসএস। আরএসএস যে সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করবে বিজেপি কিভাবে মুভ করবে। ফলে ওই বিকাশ রঞ্জন বাবুর মুখের ওপর রক্তের ছোপ দিয়ে ছবি ছড়িয়ে কোনো লাভ হবে না।
আদালতে ন্যায় বিচারের দাবিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে লড়াই লড়েছেন, আমরা গর্ববোধ করি। ওই মানুষটা বামপন্থী আন্দোলনের একজন পুরোধা নেতৃত্ব দানকারী মানুষ, আমরা গর্ববোধ করি তার জন্য। ব্রাত্য বসু আপনাদের মনে আছে, TV9-এর এক সাংবাদিককে বলবার সময় বলেছিলেন যে তৃণমূলের কোটায় আমি চাকরি দেবো, বেশ করব। যারা আমার পোস্টার মারে, যারা আমার ফ্ল্যাগ টাঙায়, যারা বাড়িতে বাড়িতে স্লিপ দেয়, তাদের আমি চাকরি দেবো। আজকে ব্রাত্য বসু সেই কথাগুলোকে আরেকবার বলুন। তিনি তো বলেছিলেন, অন্য কেউ তো বলেনি। এখন পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি আছে? আমরা বলছি মুখ্যমন্ত্রী শুধু না, শিক্ষামন্ত্রীরও এই মুহূর্তে পদত্যাগ করা জরুরি, কারণ তিনিও কম অপরাধী নন। এক শিক্ষামন্ত্রী জেলে গেছেন, কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী ধোয়া তুলসী পাতা ভাবলে ভুল হবে। এটা গোটাটাই সুপ্রিম কোর্টের যে আন্ডারস্ট্যান্ডিং, গতকালে যে অবজারভেশন, গোটাটাই হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। একটা দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক চেহারা নেয়, তখন সেই প্রতিষ্ঠানের প্রতিটা ছত্রে যারা যুক্ত, তারা কেউ সেই দায় এড়িয়ে যেতে পারে না। আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন, সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগ্যাল ক্লারিফিকেশন চাইবে। তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। বুঝুন কাণ্ড, মুখ্যমন্ত্রী আগাম কিভাবে চলবে তার সংকেত দিয়েছেন। 30 তারিখ থেকে আগাম স্কুল বন্ধের ঘোষণা করে দিয়েছেন। এখনো পর্যন্ত আমরা জানি না হায়ার সেকেন্ডারি খাতাগুলো ঠিকমতো দেখা হবে কিনা, ছেলে মেয়েদের ভবিষ্যতে মূল্যায়ন কিভাবে হবে তাও জানি না। আমি নিজে একজন শিক্ষক, আমার তো এই আশঙ্কা আছে। আমি তো শুধু রাজনৈতিক দলের কর্মী না, আমি শিক্ষক হিসাবেও আমার মনে হয়েছে ব্রাত্যবাবু যেহেতু অধ্যাপক পরিচিতি ছিল, তার লজ্জা পাওয়া উচিত ছিল যে এই ঘটনা মর্মান্তিক, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ যেভাবে নষ্ট হয়েছে, এই দায় আমরা অস্বীকার করতে পারি না। এটা ব্রাত্যবাবু এবং মমতা দেবী দুজনেরই বলা উচিত ছিল। আমি এক্স্যাক্টলি শুনিনি ব্রাত্যবাবু কি বলেছেন। যদি এই ধরনের কথা বলে থাকেন, তাহলে ব্রাত্যবাবুকেই বলতে হবে কোন দায় নিয়ে তিনি বলছেন। Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornament. With Gemstone 10% points. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. 0% deduction on old gold exchange. Chaudhary Gold and Diamond, opposite Uttarpara Police Station. শুনিনি ব্রাত্যবাবু কি বলেছেন। যদি এই ধরনের কথা বলে থাকেন, তাহলে ব্রাত্যবাবুকেই বলতে হবে কোন দায় নিয়ে তিনি বলছেন যাদের গতকাল চাকরি গেছে। এটা ভুলে গেলে চলবে না। গতকালে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, যার উপরে আমাদের দেশের সাংবিধানিক নিয়মে আর কারোর কোনো বক্তব্য চলে না। অতএব চাকরি বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে তারা কিভাবে স্কুলে যাবেন আমার জানা নেই। উল্টে বেতন কিভাবে ফেরত দেবেন সেই আশঙ্কা কেউ কোনো চরম সিদ্ধান্ত নিয়ে নেন কিনা, এটাই আমার ভয় ব্যক্তিগতভাবে। কাল যেভাবে তাদের কান্নাকাটি দেখেছি, এ যন্ত্রণা আমারও। আমি তাদের সেই ছেলে মেয়েদের মুখের মধ্যে আমার ছেলের মুখের ছবি দেখতে পেয়েছি। আমার মনে হয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে এই দুর্ভোগ আসতে পারে অথবা এসে গেছে। ভবিষ্যতের এই দুর্ভোগের যাতে শিকার হতে না হয় আগামী প্রজন্মকে, তার জন্য এখনই সকলকে রাস্তায় নামতে হবে। এই তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট। কিছু জিনিস গতকাল থেকে একটু ভুল প্রচার হয়েছে। প্রথম কথা যেটা আপনারা এক্ষুনি বললেন, ব্রাত্যবাবু ওইটা বলেছেন ওই 3 মাসের মধ্যে ফেরত নেওয়া হবে, আবার এই কথাটা বলাই হয়নি। এই কথাটা যেভাবে ওখানে বলা আছে, আগে যারা চাকরিতে ছিল স্কুলে এসছে তারা আগের চাকরিতে ফিরে যেতে পারবে, এটা বলা ছিল। এর বাইরে অন্য কোনো কথা বলা ছিল না। কিন্তু এখানে বলা হয়েছে 3 মাসের মধ্যেই নিয়ে নেওয়া হবে। এই সম্পূর্ণ বাজে কথা। মায়না ফেরতের ব্যাপারটা সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে, যারা অপরাধী তাদের প্রত্যেককে সুদ সমেত ময়না ফেরত দিতে হবে। আমাদের দুশ্চিন্তা এখানেই, এই কারা অপরাধী চিহ্নিত হবে কিভাবে। পোকা আর গম একসাথে থাকলে, ওই চালুনি দিয়ে মা ঠাকুমাকে দেখেছি পোকাগুলোকে সরিয়ে গমটাকে বার করে নেওয়া, কিন্তু পোকা আর গম যদি একসাথে পিষে নেওয়া হয় না, আটাটাই দুর্গন্ধ হয়, পোকা বার করা যায় না। এই রাজ্যের সরকার
এই দুর্গন্ধওয়ালা আঠার প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি করেছে। এখানে আলাদা করে পোকা বার করার জায়গা আর নেই। এই জায়গায় প্রতিবাদে সামিল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।